বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগীকে গুলি, মাই গড, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। একটু নামাই দেন। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগীকে গুলি, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ। সুপারিশ নিয়ে চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক। ৩০০ আসনে নির্বাচন করতে প্রস্তুত বিএনপি, আগে গণহত্যার বিচার, তারপর নির্বাচন, বললেন জামায়াত আমির। এবং ধানমন্ডি ৩২ নম্বরও আজও চলে ভাঙচুর কার্যক্রম, দেখতে উৎসুক জনতার ভিড়, ভবনটির জায়গায় হাসপাতাল নির্মাণের দাবি। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই ঘটনা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সারাদিনের কর্মসূচি শেষ করে কিন্তু মুদাসসির যে রয়েজুল হাসান, উনি কিন্তু আপনার রাজবাড়ির যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু বন্ধুদের সাথে কথা বলছিলেন এবং কথা শেষ করে কিন্তু সে হাসপাতাল তার সহযোগী যে রয়েছে সমন্বয়কারীরা গতকালকের ঘটনায় আহতদের দেখার জন্য কিন্তু হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনার ডিসি অফিস থেকে একটি মানে অন্ধকার জায়গায় মধ্যে অবস্থান করছিলেন। সেই জায়গা থেকে কিন্তু হঠাৎ করে বেরিয়ে মোটরসাইকেল আরোহী দুইজন কিন্তু তার খুব কাছ থেকে তাকে গুলি করেছে, কিন্তু অল্পের জন্য মুদাসসির হাসান বেঁচে গেল। কিন্তু তাকে এখন কিন্তু জয়দেবপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে শঙ্কামুক্ত রয়েছেন। তবে মুদাসসির জানিয়েছেন যে সে কিন্তু তার সারাদিনের কর্মব্যস্ততার পরে সারাদিন যে তাদের সমন্বয়কদের যে ভূমিকা ছিল রাজবাড়ী মাঠে, সে কিন্তু সক্রিয় ছিল। সক্রিয় থাকার পরে যখন নাকি সে সন্ধ্যার সময় কিন্তু তার সহপাঠী যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দেখার জন্য কিন্তু উনি এই উদ্দেশ্যে বের হয়েছিলেন। তো এই কারণেই কিন্তু তার খুব নিকট থেকে কিন্তু তাকে গুলি করা হয় এবং তার কিন্তু ডান হাতের মধ্যে গুলিবিদ্ধ হয় এবং লেগে কিন্তু অসুস্থ আহত হয়ে পড়েন। তখন তার সহযোগীরা তাকে উদ্ধার করে ওই জায়গা থেকে উদ্ধার করে তাকে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তো এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু গাজীপুর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সবার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এটা নিয়ে কিন্তু গুঞ্জন রয়েছে এবং তারা যেটা জানিয়েছে যে দুর্বৃত্তরা এই কাজ করেছে এবং মুদাসসির জানিয়েছেন যে সারাদিনের কর্মব্যস্ততার কারণে কিন্তু তাকে যে আহত করা হয়েছে তার প্রতিপক্ষ হবে, এমনটাই কিন্তু মুদাসসির হাসান যে রয়েছেন উনি দাবি করেছেন। উনি জেলা সমন্বয়কারী সক্রিয় একজন সদস্য ছিলেন এবং এ নিয়ে কিন্তু গাজীপুরের মধ্যে আপনি জানেন যে এই ঘটনার পর কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই ছিল। এর আগে গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওসিকে বহিষ্কারের কথা জানিয়েছেন জিএমপি কমিশনার। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারি দেন সার্জিস আলম। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা ৩টার পর তাদের সঙ্গে সংহতি জানাতে আসেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম।
এ সময় সার্জিস বলেন, কোথাও সহযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা হলে বাংলাদেশ আবারও জেগে উঠবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। আমরা প্রয়োজনে যেমন গাজীপুরে আসতে পারি, আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের একটা বাঁধ আছে। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জানান, যেসব পুলিশ ঘটনায় তাৎক্ষণিক সাড়া দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এ সময় ওসিকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। 16 জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে জড়িতদের ধরতে চিরুনি অভিযানের ঘোষণাও দেন তিনি। এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হামলায় জড়িত ও 17 বছরের নিপীড়কদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাঁধা যায়। এদিকে গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলন। এর আগে শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে যান। তবে সে সময় হঠাৎই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা হয়। সেখানে সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করা হবে। 6 সংস্কার কমিটি 2000 সুপারিশ করেছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির 2nd উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী এবং আমি আপনাদের আগেও বলেছি যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। এই সংস্কারগুলা করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে চাই। এটা নিয়ে কোনো অবকাশ নাই। জনপ্রশাসন, বিচার বিভাগ সহ 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার বিকেল 5:30টায় এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। 6টি কমিশন হল সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। তারপর রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে দেন।
আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় 10 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দৈন্যতার কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার সাহস পেয়েছে। গাজীপুরে যে নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর হয়। জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে বইয়ের প্রকাশনা উৎসবে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা কাজের সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি জেলায় জেলায় প্রথমে শুরু হবে, জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে, এটি আপনাদেরকে জানিয়ে গেলাম। এরপরে পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে 31 দফা নিয়ে কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ভোটের অধিকারের জন্য আমাদের এক হয়ে দাঁড়িয়ে কাজ করি। আর কুমিল্লায় দীর্ঘ 15 বছর পরে বড় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন নয়, নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে একটি, আর এরপরে আছে উপজেলা পর্যায়ে, আমাদের পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদেরকে সকল পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ সময় স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল নেতাকর্মীদের যোগ্যতা অর্জনেরও আহ্বান জানান তিনি। ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগে 24-এর গণহত্যার বিচার, তারপর নির্বাচন সহ অন্যান্য কাজ মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে রাজধানীতে জামায়াতের এক শিক্ষা শিবিরে ফ্যাসিস্ট ফিরে আসার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। কায়েস রাহাতের রিপোর্ট। প্রায় 15 বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, স্বাধীনতার পর কিছু কিছু প্রত্যাশা পূরণ হলেও স্বাধীন বিচার ব্যবস্থার প্রত্যাশা এখনো পূরণ হয়নি। অভিযোগ করেন, আইনের অঙ্গনে যারা বেআইনি কর্মকাণ্ড করেছিল আওয়ামী লীগ তাদেরই বিচারপতি বানিয়েছিল। এ সময় নির্বাচনের আগে গণহত্যা সহ অন্যান্য খুনের বিচার চান জামাত আমির। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। বিচার না হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। এদিকে রাজধানীতে অনুষ্ঠিত অন্য একটি অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সেক্টরে পতিত সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরাতে হবে। বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন। পলাতক জাহাঙ্গীর, তাদের গডফাদার পালিয়ে গিয়েছেন, আর উনি এখন পলাতক অবস্থায় থেকে তিনি অনলাইনে মিটিং করে নতুন করে গোটা রাজধানী সহ বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টির জন্য চক্রান্ত করছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো সন্ত্রাসীকে রাস্তায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না। এ সময় স্বৈরাচারের দোসরদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও তাগিদ দেন জামাত নেতারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আজও চলছে ভাঙচুর। শনিবার সকাল থেকে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেকেই। পুরো এলাকা জুড়ে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে এসেছে মানুষ দেখার জন্য। বাংলাদেশের ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না বলছেন তারা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন।
ধানমন্ডি ৩২-এ আজও থামেনি উৎসুক জনতার ভিড়। সকাল থেকেই বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেককেই দেখা যায় সেখান থেকে রড ও পাইপ নিয়ে যেতে। বাড়িটি দেখতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেকেই। জানান, নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না। এ ঘটনা দেশের সব দলের জন্য একটি বার্তা বলেও মনে করছেন আগতরা। আমার নানির বাসা যেটা সেটা ভেঙে ফেলছে এই হাসিনাই। মনে করেন আজকে এসে দেখছি খুবই সুন্দর লাগতেছে, মানে মনে একটু সুখ আসছে যে আমাদের বাসা ভাঙছে, ওর বাসা আজকে ভেঙে ফেলছে। আসলে কিন্তু এটা ধ্বংস না, এটা একটা সৃষ্টি। এই সৃষ্টি থেকে ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদরা যাতে শিখতে পারে। আগামীতে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করতে চায় তারা যেন শিক্ষা নেয়। ধানমন্ডি ৩২-এ আসেন জুলাই অভ্যুত্থানের এক শহীদের বাবা। জানান, ছেলেকে ফিরে না পাওয়া গেলেও ফ্যাসিবাদের এই পরিণতি দেখে আত্মায় কিছুটা শান্তি ফিরেছে। একই সঙ্গে এই জায়গাটিতে হাসপাতাল নির্মাণের দাবি জানান তিনি। ফ্যাসিবাদী হাসিনার এই আমার ছেলেকে যে নির্মমভাবে হত্যা করছে তার উপর তার যে একটা ক্ষোভ গোসা হাসিনার উপর, আমার এই ছেলের বোটও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুইসাইড করে। ফ্যাসিবাদী চিহ্ন এখানে ধূলিসাৎ করে দিছে, এতে আজকে আমি একটু হলেও শান্তি পাচ্ছি। শহীদ বীরদের জন্য এখানে একটা বড় হসপিটাল করা হোক। এর আগে গেল বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। সেই সঙ্গে আগুনে পড়ে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সামাজিক মাধ্যমে মত প্রকাশের কারণে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ঢালাওভাবে সাময়িক বরখাস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। অন্যায় বরখাস্ত আদেশ প্রত্যাহার করা না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক শওকত হোসেন এই কথা বলেন। তিনি বলেন, কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়া সামান্য অজুহাতে এই ধরনের প্রজ্ঞাপন জারি অত্যন্ত অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা মৌলিক অধিকার ও চাকরিবিধির পরিপন্থী বলেও জানান তিনি। এ সময় প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে একই অভিযোগ থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মন্তব্য করে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অন্যায় বরখাস্ত আদেশ প্রত্যাহার করা না হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদভুক্ত ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতি সহ ধারাবাহিক কর্মসূচিতে যেতে বাধ্য হবে। বিভিন্ন মন্ত্রণালয়াধীন দপ্তর সংস্থায় কর্মরত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় বৈষম্য নিরসনের পক্ষে মত প্রকাশের জন্য 25 ক্যাডারের 14 জন সদস্যকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা মৌলিক অধিকার এবং চাকরিবিধি পরিপন্থী। প্রশাসন ক্যাডারের অনেক সদস্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আপত্তিকর অশালীন শব্দ ব্যবহার করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আন্তঃক্যাডার দ্বন্দ্বে সোশ্যাল মিডিয়ায় পরস্পর বিরোধী লেখালেখির কারণে বিভিন্ন মন্ত্রণালয় হতে ইতিমধ্যে জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশসমূহ প্রত্যাহারপূর্বক অভিযোগত অব্যাহতি দেওয়া অপরিহার্য বলে পরিষদ মনে করে। রাজনীতিবিদদের জন্যই আওয়ামী শাসনামলে ব্যাপক অর্থ পাচার সম্ভব হয়েছে, এই শিরোনামে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর এফডিসিতে। শনিবার আয়োজিত এই ডিবেটে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি বিচার ব্যবস্থা ও আর্থিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থ পাচারের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের দলের বিপক্ষে প্রতিযোগিতায় ময়মনসিংহের আনন্দমোহন কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শেখ হাসিনা প্রাইভেটাইজেশন অফ দ্য লিগ্যাল সিস্টেম, কোর্ট, সেটা করেছেন এবং সেটা করতে গিয়ে তিনি বিচারকের আসনে বসিয়েছেন তার দলের লোকদের, তার অনুগত লোকদের, তার ছাত্রলীগের ক্যাডারদের, তার যুবলীগের ক্যাডারদের। এই অর্থ পাচারের দায় শুধু রাজনীতিবিদ, শুধু আমলা, শুধু ব্যবসায়ী বা শুধু সুবিধাভোগীদেরকে না দিয়ে আমরা মনে করি যে এই অর্থ পাচারের সাথে দেশের সামগ্রিক যে ব্যবস্থাপনা, সেই সমগ্র ব্যবস্থাপনা আমরা জড়িত ছিল। একদিকে আমলারা জড়িত ছিল, একদিকে রাজনীতিবিদরা জড়িত ছিল। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবির 25তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে চলতি বছর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট 1969 শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এর মধ্যে 1550 জন স্নাতক ও 419 জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম। সমাবর্তন শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পী মিনার রহমান ও চিরকুট ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন।